হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আপার প্রাইমারি প্রস্তুতি পড়বে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের ইন্ডিয়ান পলিটি, অর্থাৎ ভারতীয় সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে কি ইমার্জেন্সি প্রভিশন। অর্থাৎ ভারতীয় সংবিধানে যে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা নিয়ে উল্লেখ রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বা যারা কিন্তু আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। তো আজকের ক্লাস থেকে আমরা অনেক ইনফরমেশন জানবো। শুধুমাত্র আপার প্রাইমারি বলে নয়, তোমরা যদি অনেক উঁচু লেভেলের পরীক্ষা দিতে চাও সেইভাবেই কিন্তু আমি পড়াবো। পড়ছো যখন একটু ডিটেলসে পড়ো, ঠিক আছে? একটু ডিটেলসে পড়ো, তাহলে যে কোনো এক্সাম তোমরা দিতে পারবে কষ্ট করে যখন পড়ছো। তাই আমি যে নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করছি একদম অ্যাকিউরেট, যে আমি একদম বেছে বেছে শর্ট করে নোটস তৈরি করছি এমনটা নয়। একদম টু দি পয়েন্ট সব কিছু একদম ম্যানেজ করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকে ভালো করে কিন্তু ক্লাসটা করো, আর আপারের জন্য যারা এক্সাম প্রস্তুতি নিচ্ছ, ভালো করে এক্সামের জন্য প্রস্তুতি নাও। ওকে, চলো তাহলে আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে ভারতের সংবিধানের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটার নাম হচ্ছে ভারতের জরুরি অবস্থা। তো এখান থেকে কি কি পরীক্ষায় প্রশ্ন আসবে আমি তো সেগুলো অবশ্যই তোমাদেরকে বলে দেব। দেখো, বলছে যে ভারতের সংবিধানে ইমার্জেন্সি প্রভিশন বা জরুরি অবস্থা ভারতীয় সংবিধানে কত নম্বর পার্টে রয়েছে। তাহলে কি বললাম, কত নম্বর পার্টে রয়েছে? পার্ট হচ্ছে 18, অর্থাৎ পার্ট 18-তে। পার্ট 18-তে উল্লেখ রয়েছে। কি বললাম? পার্ট 18-তে উল্লেখ রয়েছে। একটা পরীক্ষা প্রশ্ন আমি কিন্তু পেয়ে গেলাম, 1 নম্বর প্রশ্ন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের সংবিধানে কত নম্বর পার্টে, মানে ভারতের যে ইমার্জেন্সি প্রভিশন বা ভারতের জরুরি অবস্থা নিয়ে উল্লেখ রয়েছে, তাহলে আনসার হবে কি পার্ট 18, মানে পার্ট 18-তে উল্লেখ রয়েছে। কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে? আর্টিকেল 352 থেকে 360। আর্টিকেল 352 থেকে 360-এর মধ্যে কিন্তু এই যে ভারতের যে সংবিধানের জরুরি অবস্থা, সেগুলো কিন্তু বিশেষভাবে উল্লেখ রয়েছে। এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। কিছুদিন আগে তোমাদের গ্রুপ সির পরীক্ষা হলো, সেখানেও কিন্তু এই ইমার্জেন্সি প্রভিশন থেকে পরীক্ষা প্রশ্ন এসেছিল। এবার দেখব, এই যে দেশের জরুরি অবস্থা কেন করা হয়, বা এই দেশের ভারতের সংবিধানের জরুরি অবস্থা, এই যে প্রভিশনটা কেন দেওয়া হয়েছে, এটা একটু জানবো। বলছে ভারতের সংবিধানে জরুরি অবস্থার বিধান রাখা হয়েছে যাতে দেশের কোনো অস্বাভাবিক বা সংকটময় পরিস্থিতিতে কেন্দ্র সরকার দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারে। তাহলে কি বললাম, এই যে ইমার্জেন্সি প্রভিশন করা হয়েছে কেন? ধরো আমাদের দেশে কোনো একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হলো, বা আমাদের দেশে কোনো একটা সংকটপূর্ণ একটা অবস্থার সৃষ্টি হলো, সেক্ষেত্রে কেন্দ্র সরকার যাতে দ্রুত, মানে খুবই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য এই জরুরি অবস্থার কথা উল্লেখ রয়েছে। এই জরুরি অবস্থা মানে চালু করার মেনলি কয়েকটা কারণ রয়েছে ভারতীয় সংবিধানে। জরুরি অবস্থাকে কার্যকর করার পিছনে কয়েকটি কারণ রয়েছে। কি কি? প্রথম কারণ হচ্ছে কি সোভারজেন্টি। সোভারজেন্টি মানে হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে কি? আমরা জানি আমাদের দেশ হচ্ছে স্বাধীন, তাই তো? আমাদের দেশ স্বাধীন। যখন আমাদের দেশের ওপরে অন্য কোনো রাষ্ট্র বা অন্য কোনো দেশ যখন আমাদের দেশের ওপরে নিয়ন্ত্রণ করতে আসবে, তখন আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে বা সোভারজেন্টি নষ্ট হবে। ঠিক সেই মুহূর্তে আমাদের দেশে ইমার্জেন্সি প্রভিশন চালু করা হবে। আবার কি বলছে? ঐক্য এবং অখণ্ডতা। আমাদের দেশ কি, আমাদের দেশে 28টি অঙ্গরাজ্য রয়েছে। প্রত্যেকটি অঙ্গরাজ্যের মধ্যে একটা ইউনিটি বা একটা ইন্টিগ্রিটি ধরে রাখার জন্য এই ইমার্জেন্সি প্রভিশনকে চালু করা হয়েছে। দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। এছাড়াও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা এবং সংবিধান রক্ষা করার জন্য বিশেষ পরিস্থিতিতে এই মানে জরুরি ব্যবস্থা কার্যকর করার উদ্দেশ্য রয়েছে। তাহলে জরুরি ব্যবস্থা কার্যকর করার কি কি উদ্দেশ্য হতে পারে একটু আমরা জেনে নিলাম। তাহলে জরুরি অবস্থা কেন রাখা হয়েছে সেটাও আমরা জেনে নিলাম, তাই তো? দেখো, যখন আমাদের দেশে জরুরি অবস্থা চালু করা হবে, তখন কি কি হতে পারে? যখন দেশে জরুরি অবস্থা মানে ইমার্জেন্সি প্রভিশন চালু করা হবে, তখন কি হয়? কেন্দ্রীয় সরকার প্রধান হয়ে যায়। আমরা জানি আমাদের দেশ কি, আমাদের দেশ হচ্ছে একটা ফেডারেল সিস্টেম।
বা পার্লামেন্টারি গভর্নমেন্ট। ফেডারেল সিস্টেম মানে কি, যে রাজ্যের আলাদা ক্ষমতা থাকবে, কেন্দ্রের আলাদা ক্ষমতা থাকবে। কেন্দ্রের ক্ষমতা যেমন আলাদা থাকে, রাজ্যের ক্ষমতা ঠিক তেমনি আলাদা থাকে। কিন্তু যখন ন্যাশনাল ইমার্জেন্সি বলো বা যে কোনো ইমার্জেন্সি, আমাদের দেশে যখন কোনো একটা ইমার্জেন্সি চালু হবে, তখন কিন্তু সমস্ত ক্ষমতা কার থাকবে? সমস্ত ক্ষমতা কিন্তু কেন্দ্রীয় সরকার থাকবে, রাজ্য সরকারের ক্ষমতা আর থাকবে না, এটাই বলছে। রাজ্য সরকারগুলো অনেক অংশে কেন্দ্রের নিয়ন্ত্রণে চলে যায়। রাজ্য সরকার রাজ্য সরকারই থাকবে, কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে কে? কেন্দ্রীয় সরকার। যেমন এখন দেখো, এখনটা কি, এখন হচ্ছে নর্মাল সিচুয়েশন। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার বলো, আইন শৃঙ্খলা, সমস্ত কিছু কে নিয়ন্ত্রণ করে? অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন আমাদের দেশে ইমার্জেন্সি ঘোষণা হবে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী আর সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তখন কে নিয়ন্ত্রণ করবে? আমাদের হোম মিনিস্টার বা আমাদের প্রধানমন্ত্রী, তারা কিন্তু নিয়ন্ত্রণ করবে। বুঝতে পেরেছো? অর্থাৎ বলতে পারি, আমাদের দেশের ব্যবস্থা, মানে আমাদের দেশের ব্যবস্থা কিরকম? আমাদের দেশের ব্যবস্থা হচ্ছে ফেডারেল সিস্টেম। কিন্তু যখন ইমার্জেন্সি চালু হবে, তখন সেটা হবে কি? ইউনিটারি সিস্টেম বা একত্ববোধ। ঠিক আছে? অর্থাৎ মনে রাখবো, ইউনিটারি সিস্টেম মানে একটা ইউনিটি, মানে কি, একতা হয়ে যাবে। কিন্তু যখন নর্মাল সিচুয়েশন থাকবে, তখন রাজ্যের আলাদা ক্ষমতা থাকবে, কি হবে, আবার সরকারের আলাদা ক্ষমতা থাকবে। যেমন দেখো, একটা উদাহরণ দিই। আমরা দেখবে এখন বর্তমানে প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে বিয়ের পরে ছেলেরা আলাদা হয়ে যায় বাবা মায়ের থেকে, হয়তো নাকি? বিয়ে করার পরে ছেলেরা কিন্তু বাবা মায়ের সঙ্গে আর থাকে না। তারা একই বাড়িতে থাকলে হয়তো তারা রান্না করে আলাদা, তাদের ইনকাম সোর্স আলাদা হয়, তারা সব কিছু আলাদা খায়, আবার রান্না করে আলাদা, সব কিছু আলাদা। মানে মেন পরিবার মানে বাবা মায়ের থেকে ছেলেগুলো আলাদা হয়ে যায় বিয়ের পরে। কিন্তু দেখা গেল বাবার কোনো বিপদ হয়েছে, তখন বাবা ছেলে সব একতা হয়ে যায়। আবার দেখা গেলো ছেলের কোনো বিপদ হয়েছে, আবার কি হয়, বাবা এবং ছেলে একতা হয়ে যায়। ঠিক তেমনি যখন নর্মাল সিচুয়েশন থাকবে, তখন কি হবে, রাজ্যগুলো এবং কেন্দ্র, তাদের ক্ষমতা আলাদা আলাদা থাকবে। কিন্তু যখন কেন্দ্রীয় সরকারে, মানে কেন্দ্রীয় সরকার যখন ইমার্জেন্সি বা আমরা বলতে পারি জরুরি অবস্থা ঘোষণা করবে, তখন সমস্ত কিছু কিন্তু কেন্দ্রীয় হাতে চলে যাবে। এই জিনিসটা এখানে আমি বোঝাতে চাইলাম। বুঝে গেছে জিনিসটা? চলো, এবার আমরা দেখব কি, ভারতের সংবিধানে 3 ধরনের ইমার্জেন্সির কথা বলা হয়েছে। কয় ধরনের ইমার্জেন্সির কথা বলা হয়েছে? মোট 3 ধরনের ইমার্জেন্সির কথা বলা হয়েছে। কি কি? প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি, ন্যাশনাল ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা। প্রথমত কি দেখব আমরা? ন্যাশনাল ইমার্জেন্সি দেখব। দ্বিতীয়টা আমরা কি দেখব? দ্বিতীয়টা দেখব আমরা রাজ্য জরুরি ব্যবস্থা, যেটাকে বলা হয় স্টেট ইমার্জেন্সি বলা হয়। 3 নাম্বারটা দেখবো আমরা আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি দেখব। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে এই 3টে জিনিস নিয়ে আমাদেরকে আজকে পড়তে হবে। প্রথমত আমরা ন্যাশনাল ইমার্জেন্সি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানবো, তারপরে আমরা এটা আরো ডিটেলসে জানবো। দেখি, আমরা 3টে ইমার্জেন্সি সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্ত আকারে দেখি। বলছে ন্যাশনাল ইমার্জেন্সি, যেটি আর্টিকেল নাম্বার 352-তে উল্লেখ রয়েছে। বোঝা গেল? এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। কি বললাম? ন্যাশনাল ইমার্জেন্সি রয়েছে কত নাম্বার আর্টিকেলে? আর্টিকেল 352-তে ন্যাশনাল ইমার্জেন্সি সম্পর্কে উল্লেখ রয়েছে। তাহলে আমাদের দেশে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করার পিছনে 3টি কারণ রয়েছে। কটি কারণ রয়েছে বললাম? 3টি কারণ। কি কি? 1 নম্বর হচ্ছে যুদ্ধ। 1 নম্বর কি? যুদ্ধ। 2 নম্বর হচ্ছে বহিরাগত আক্রমণ। কি হতে পারে? বহিরাগত আক্রমণ। 3 নম্বর হচ্ছে কি? আর্ম রেভিলিয়ন, অর্থাৎ কি? সশস্ত্র বিদ্রোহ। এই 3টে জিনিস আমরা একটু একটু করে জানবো। যখন দেখো যুদ্ধ, দেখা গেল ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল, বা ভারত চীনের যুদ্ধ শুরু হয়ে গেল, ভারত আমেরিকার যুদ্ধ শুরু হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হবে। আবার দেখা গেল কি, এক্সটার্নাল অ্যাগ্রিয়েশন, অর্থাৎ কি? বহিরাগত আক্রমণ। হঠাৎ দেখা গেল পাকিস্তান কি করলো? কাশ্মীর দখল করার জন্য আক্রমণ শুরু করে দিল। সেই মুহূর্তে সরকার চাইলে ন্যাশনাল ইমার্জেন্সি করতে পারে। এছাড়াও কি বলছে, আর্ম রেভিলিয়ন কথার অর্থ কি? যেমন দেখো, বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি হচ্ছে SIR, তাই তো? বর্তমান পরিস্থিতি হচ্ছে SIR। SIR কি হচ্ছে? অনেক মানুষের নাম কিন্তু ডিলিট হয়ে গেছে,
অনেক মানুষের নাম কিন্তু ডিলিট হয়ে গেছে, যার ফলে কিন্তু আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি অনেক মানুষ আন্দোলন করছে। কিন্তু এই আন্দোলনটা যখন সাধারণ মানুষ অস্ত্র মানে সশস্ত্র মানে কি, বিভিন্ন অস্ত্র নিয়ে, মানে মানুষের প্রাণঘাতী হতে পারে এমন কিছু অস্ত্র নিয়ে যখন তারা আন্দোলন করবে, সেই মুহূর্তে কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হতে পারে। বোঝা গেল? তাহলে তিনটে পরিস্থিতির ওপর ভিত্তি করে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়। একটা হচ্ছে কি যুদ্ধ, ২ নাম্বার হচ্ছে বহিরাগত আক্রমণ, আর ৩ নাম্বার হচ্ছে রেভিলিয়েশন। মনে থাকবে? যখন এই তিনটে অবস্থার মধ্যে যে কোনো একটা অবস্থা তৈরি হবে, তখন রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন। আর একটা প্রশ্ন আমরা দেখব যে ইমার্জেন্সি কে ঘোষণা করেন? ইমার্জেন্সি ঘোষণা করেন রাষ্ট্রপতি। সেটা যে কোনো ইমার্জেন্সি হতে পারে, ন্যাশনাল ইমার্জেন্সি হতে পারে, স্টেট ইমার্জেন্সি হতে পারে, এছাড়াও ফিনান্সিয়াল ইমার্জেন্সি। যে কোনো ইমার্জেন্সি ঘোষণা করবে কে? ইমার্জেন্সি ঘোষণা করবে রাষ্ট্রপতি। মনে থাকবে? দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি স্টেট ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন। স্টেট ইমার্জেন্সিকে কি বলা হয়? স্টেট ইমার্জেন্সিকে বলা হয় রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্সিয়াল রুল বলা হয়। এটাকে দেখবো কত নম্বর আর্টিকেল? আর্টিকেল ৩৫৬। আর্টিকেল ৩৫৬তে কিন্তু রাষ্ট্র ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ রয়েছে। যখন কোনো রাজ্যে সংবিধান অনুযায়ী সরকার চালানো সম্ভব হয় না, সেই মুহূর্তে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়। তাহলে যখন কোনো রাজ্য সংবিধান অনুযায়ী তার রাজ্য পরিচালনা করতে অক্ষম হয়ে যায়, তখন সেই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়। এই রাষ্ট্রপতি শাসন বা স্টেট ইমার্জেন্সির কয়েকটি নাম রয়েছে। কি কি? এটাকে কি বলা হয়? প্রেসিডেন্টস রুল বলা হয়। প্রেসিডেন্টস রুল কত নম্বর আর্টিকেল? ৩৫৬ নম্বর আর্টিকেল। স্টেট ইমার্জেন্সি ৩৫৬ নম্বর আর্টিকেল। কনস্টিটিউশনাল ইমার্জেন্সি ৩৫৬ নম্বর আর্টিকেল। তাহলে এগুলোর হচ্ছে এক একটা নাম, জিনিসটা একই, শুধু নামগুলো আলাদা। ভারতীয় সংবিধানে স্টেট ইমার্জেন্সির ক্ষেত্রে ইমার্জেন্সি কথাটি কিন্তু ব্যবহার করা হয়নি। মনে থাকবে, ভারতের যে মূল যে সংবিধান, সে ভারতের মূল সংবিধানে কিন্তু ইমার্জেন্সি কথাটি ব্যবহার করা হয়নি। এটা কিন্তু ভালো করে মনে রাখবো। ঠিক আছে? নেক্সট দেখো, আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি। তাহলে ফিনান্সিয়াল ইমার্জেন্সিটা কি? এটা কিন্তু রয়েছে আর্টিকেল ৩৬০। আর্টিকেল ৩৬০-এ কিন্তু ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা উল্লেখ রয়েছে। তাহলে যখন আমাদের দেশে আর্থিক অনিশ্চয়তা দেখা দেবে বা আর্থিক বিপদের মুখে আমাদের দেশ পড়বে, তখন কিন্তু আর্থিক জরুরি অবস্থা চালু করা হবে। এখনো পর্যন্ত আমাদের দেশে কোনো ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঘোষণা করা হয়নি। এখনো পর্যন্ত আমাদের দেশে ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঘোষণা করা হয়নি। ন্যাশনাল ইমার্জেন্সি এখনো পর্যন্ত ৩ বার, স্টেট ইমার্জেন্সি অনেকবার হয়েছে, আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি এখনো পর্যন্ত একবারও হয়নি। মোটামুটিভাবে আমরা ৩টে ইমার্জেন্সি সম্পর্কে জানলাম। এবার আমরা প্রত্যেকটি ইমার্জেন্সি সম্পর্কে ইন ডিটেলস জানবো পরীক্ষার জন্য। আমি যেভাবে পড়াচ্ছি যদি একটু পড়ে নোটসগুলোকে রিভিশন করো, ডব্লিউবিসিএস বলো, ইউপিএসসি বলো, যে পরীক্ষা দাও না কেন, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। একদম পুরো ডিটেলস আমি পড়াচ্ছি। ঠিক আছে? একটু গল্প করে জাস্ট রিভিশন করো, খাতাতে মেন মেন পয়েন্টগুলোকে নোট করো, দেখবে ইজিলি মনে থেকে যাচ্ছে। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির ১ম তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ন্যাশনাল ইমার্জেন্সি, যেটা আর্টিকেল ৩৫২-তে উল্লেখ রয়েছে। দেখে নাও কি বলছে ঘোষণা। তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করার মেনলি ৩টি কারণ। এর আগেও আমি বললাম, যুদ্ধ, এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং সশস্ত্র বিদ্রোহ। এই ৩টি কারণের জন্য কিন্তু আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা হয়। এই ন্যাশনাল ইমার্জেন্সি ৩ প্রকার।
সরি, দুই প্রকার। ন্যাশনাল ইমার্জেন্সি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি এক্সটার্নাল ইমার্জেন্সি, আর একটা হচ্ছে কি ইন্টারনাল ইমার্জেন্সি। এক্সটার্নাল মানে বাইরের কারণের জন্য, বহিরাগত কারণের জন্য হতে পারে, আর ইন্টারনাল মানে আভ্যন্তরীণ কারণে হতে পারে। তাহলে এক্সটার্নাল ইমার্জেন্সি আবার দুটি কারণে হতে পারে। একটা হচ্ছে যুদ্ধ, বললাম যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল, বা এক্সটার্নাল অ্যাগ্রেশন। এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে বহি আক্রমণ, এই দুটি কারণে হতে পারে। আবার একটা বলছে কি ইন্টারনাল ইমার্জেন্সি, যেটা হচ্ছে কি সশস্ত্র বিদ্রোহ, মানে বলছে কি আর্ম রেভলিউশন। ঠিক আছে, তাহলে কি বললাম, এক্সটার্নাল ইমার্জেন্সি কোন দুটো পড়ছে, ওয়ার বা এক্সটার্নাল এগ্রেশন, আর ইন্টারনাল ইমার্জেন্সি কোনটির মধ্যে পড়ছে, আর্ম রেভলিউশন বা সশস্ত্র বিদ্রোহ। দেখো, এই যে সশস্ত্র বিদ্রোহ কথা উল্লেখ রয়েছে। ঠিক আছে, এত সুন্দর নোটস করে তোমরা কোথাও পাবে না, কোনো বইয়ে পাবে না বাজারের। ঠিক আছে, কোনো বই পাবে না। দেখো, এবার আমরা দেখব যে এটা কোথায় প্রযোজ্য, এই ন্যাশনাল ইমার্জেন্সিটা কোথায় প্রযোজ্য, বা জাতীয় জরুরি অবস্থা কোথায় প্রযোজ্য হবে। সম্পূর্ণ ভারত জুড়ে, তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি পুরো ইন্ডিয়াতে লাগু হতে পারে, মানে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হলে পুরো ইন্ডিয়ার জন্য হতে পারে। আবার হতে পারে কি ভারতের কোনো নির্দিষ্ট অংশ, হতে পারে কোনো একটা স্টেট। ঠিক আছে, কোনো একটা স্টেটের ওপরে ঘোষণা হলো। ঠিক আছে, কোনো একটা স্টেটের ওপরে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা হতে পারে। বোঝা গেল? তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি গোটা দেশের জন্য হতে পারে, বা কোনো একটা দেশের নির্দিষ্ট অঞ্চলের জন্য ন্যাশনাল ইমার্জেন্সি হতে পারে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইন, খুব ভালো করে মনে রাখবে, 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনে রাষ্ট্রপতিকে অনুমতি দেয় যে জরুরি অবস্থা শুধুমাত্র ভারতের নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ রাখতে পারেন। তাহলে কি বললাম, 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে ভারতের যে জরুরি ব্যবস্থা, মানে জাতীয় জরুরি অবস্থা গোটা দেশের জন্য হতে পারে, বা কোনো একটা অঞ্চল বা কোনো একটা রাজ্যের জন্য হতে পারে। 1976 সালের আগে কিন্তু এটা ছিল না। 1976 সালের আগে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা হলে গোটা দেশের জন্য হয়ে যাবে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য করা যাবে না। কিন্তু 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে বলা হয়েছে রাষ্ট্রপতি চাইলে কোনো একটা অঞ্চলের জন্য বা কোনো একটা রাজ্যের জন্য কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন। এবার দেখো কি ইন্টারনাল ডিস্টারবেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন ভারতের সংবিধান রচনা হলো, যখন ভারতের সংবিধান রচনা হলো তখন ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করার জন্য তিনটি কারণ ছিল। কি কি? একটা ছিল কি ওয়ার ছিল প্রথমত, দুই নাম্বার ছিল কি এক্সটার্নাল অ্যাগ্রিয়েশন ছিল, আর তিন নাম্বার কি ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স, যেটা এখন বর্তমানে নাম হয়েছে আর্ম রেভলিউশন। দেখো, ইন্টারনাল ডিস্টারবেন্স এর পরিবর্তে আর্ম রেভলিউশন কথাটি ব্যবহার করা হয়েছে। ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটি কেন পরিবর্তন করা হলো, কারণ এই কথাটির মানে কি, এটা কি বলতে চাইছে তেমন ভাবে কিন্তু ভারতের সংবিধানে উল্লেখ করা হয়েছিল না। ঠিক আছে, ইন্টারনাল ডিস্টারবেন্স মানে কি, ইন্টারনাল ডিস্টারবেন্স মানে হচ্ছে আভ্যন্তরীণ গোলযোগ। মানে দেখা গেল কোনো একটা আভ্যন্তরীণ সমস্যা হলো, সেক্ষেত্রে ইমার্জেন্সি হতে পারে। কিন্তু এটা বলছে না, এটা করা যাবে না। কবে বলা হয়েছে, 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ভালো করে এগুলো মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে, 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে ইন্টারনাল ডিস্টারবেন্সের পরিবর্তে আর্ম রেভলিউশন কথাটিকে যুক্ত করা হয়েছে। এর ফলে এখন ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটি আর নেই। 1975 সালে ইন্দিরা গান্ধী এই ইন্টারনাল ডিস্টারবেন্সের উপর ভিত্তি করে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন 1975 সালে। 1975 সালে কিসের উপর ভিত্তি করে ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছিল, সেটা হচ্ছে কি ইন্টারনাল ডিস্টারবেন্স। মনে থাকবে সবার? চলো, এবার দেখো, এই যে আমরা পড়লাম যে জাতীয় যে জরুরি অবস্থা বা জাতীয় জরুরি ব্যবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করবে কে, অবশ্যই অবশ্যই রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি চাইলে সেটা ঘোষণা করতে পারবে না, এর পিছনে অনেক কিছু কারণ আছে। কি কারণ? যে রাষ্ট্রপতি নিজে থেকে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না, তার আগে মন্ত্রিসভা, মন্ত্রিসভা মানে কি ক্যাবিনেট মিনিস্ট্রি, মানে ক্যাবিনেট মিনিস্ট্রি মানে যারা মিনিস্টার হয় তাদেরকে বলা হয় কি
ক্যাবিনেট মিনিস্ট্রি। সেই ক্যাবিনেট মিনিস্ট্রির রিটেন রিকমেন্ডেশন লাগবে। যখন আমরা পার্লামেন্ট পড়বো তখন ক্যাবিনেট মিনিস্ট্রি কি এগুলো সব আমরা জানবো। ঠিক আছে? তাহলে কি বলছে, তাহলে মন্ত্রিসভার কি লাগবে, রিকমেন্ডেশন লাগবে, মন্ত্রিসভার একটা লিখিত অনুমোদন লাগবে। তাহলে যদি কোনো দেশে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করতে হয়, প্রথমত ক্যাবিনেট মিনিস্ট্রি কি করবে, একটা লিখিত আকারে প্রকাশ করবে যে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হবে, রাষ্ট্রপতি তুমি ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করো। তখন কিন্তু রাষ্ট্রপতি ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করবে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই নিয়মটি চালু করা হয়েছে। তাহলে 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ 1978 সালের আগে কিন্তু রিকমেন্ডেশন নেওয়ার প্রয়োজন হতো না, ক্যাবিনেট মিনিস্ট্রির রিকমেন্ডেশন নেওয়ার প্রয়োজন পড়তো না। শুধুমাত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে হুকুম করলেই কি হতো, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেত। তো 1978 সালের আগে শুধুমাত্র যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলতো যে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করো, ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করতে রাষ্ট্রপতি বাধ্য হতো। কিন্তু 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সেটা পরিবর্তন করে বলা হলো কি, শুধু প্রধানমন্ত্রী বললে হবে না, ক্যাবিনেট মিনিস্ট্রিকেও বলতে হবে এবং সেটা একটা লিখিত আকারে দিতে হবে। কারণটা কি, কারণটা ছিল এটাই যে 1975 সালে ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতিকে মানে ক্যাবিনেট মিনিস্ট্রির সঙ্গে কোনো আলাপ আলোচনা না করেই রাষ্ট্রপতির শাসন জারি করার হুকুম দিয়েছিল, যেটা পরবর্তী টাইমে অনেক সমালোচনার মুখে পড়ে। এই জন্য কিন্তু এই অপব্যবহারটাকে প্রতিরোধ করার জন্য 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ক্যাবিনেট মিনিস্ট্রির পরামর্শ নেওয়া বাধ্যতামূলক করা হয়। তারপর দেখো দেখো তারপরের পয়েন্টগুলো আমরা দেখব। বলছে কি দেখো, যে বিচারিক পর্যালোচনা মানে জুডিক্যাল রিভিউ, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এই টার্মগুলো সম্পর্কে আরো ডিটেলসে আমরা পড়বো যখন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এগুলো যখন পড়বো, তখন এই যে জুডিশিয়াল রিভিউটা কি তখন আমরা জানবো। একটু এখন এখন যা যতটুকু পড়াচ্ছি ততটুকু মনে রাখো। বলছে দেখো জুডিশিয়াল রিভিউটা কি, 1975 সালে 38তম সংশোধনী আইনে জাতীয় জরুরি অবস্থার ঘোষণাকে বিচারিক পর্যালোচনার বাইরে রাখে। কি বললাম, 1975 সালে যখন 38তম সংশোধনী হয়েছিল তখন বলা হয়েছিল যে জাতীয় জরুরি অবস্থা, যে যদি কোনো মানে কেন্দ্রীয় সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে সেটা কিন্তু বিচারযোগ্য নয়। কেন ঘোষণা করা হলো, এর পিছনে যুক্তিগতা কি, এটা কিন্তু বিচার করা যাবে না, অর্থাৎ এটা নিয়ে সুপ্রিম কোর্টে বিচার চাওয়া যাবে না। কিন্তু 1978 সালে 44তম সংশোধনীতে এটাকে বাতিল করা হলো। কোনটাকে, যে বিচারিক পর্যালোচনার বাইরে এটাকে বাতিল করে বিচারের আন্ডারে নিয়ে আসা হলো এবং বলা হলো এখন থেকে জরুরি অবস্থাকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে। যে যদি কোনো মানে কেন্দ্রীয় সরকার যদি ন্যাশনাল ইমার্জেন্সি বলো বা যে কোনো ইমার্জেন্সি যদি ঘোষণা করে, সেক্ষেত্রে কোনো রাজ্য যদি চায় সেটা কিন্তু সুপ্রিম কোর্টে কেস ফাইল করতে পারে। সুপ্রিম কোর্ট সেটাকে ভালো করে দেখবে, খুঁটিয়ে দেখবে যে এর পিছনে কি কারণ রয়েছে। বোঝা গেল কত নম্বরে বলা হয়েছে, 1978 সালে 44তম সংশোধনীতে বলা হয়েছে। তাহলে বর্তমানে কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি জুডিশিয়াল রিভিউর মধ্যে পড়ছে। নেক্সট দেখো, এখানে দুটো গুরুত্বপূর্ণ মামলা ছিল। একটা, সে মামলাটার নাম হচ্ছে মিনার্ভা মিল কেস মামলা। এগুলো সাধারণত আপার প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট নয়, যারা WBCS এক্সাম দেবো ভাবছো তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, মিনার্ভা মিলস কেস 1980। এই মামলাতে কি বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছে যে যদি কোনো কেন্দ্রীয় সরকার কোনো খারাপ উদ্দেশ্য বা অপ্রাসঙ্গিক কারণে কি করে, কোনো ইমার্জেন্সি ঘোষণা করে, সেক্ষেত্রে কেউ চাইলে সেটা কিন্তু কোর্টের দ্বারস্থ হতে পারে। বোঝা গেল কোন কেসে বলা হয়েছে, মিনার্ভা মিল কেস 1980-তে বলা হয়েছে এটা। নেক্সট দেখো, এবার এবার আমরা দেখব কি জাতীয় জরুরি অবস্থা এবার কি হচ্ছে। আমরা জানলাম কি ক্যাবিনেট, ক্যাবিনেট মিনিস্ট্রি তো কি করলো, ক্যাবিনেট মিনিস্ট্রি অনুমোদন দিয়ে দিল। সাপোজ ধরো ক্যাবিনেট মিনিস্ট্রি যারা রয়েছে অর্থাৎ মিনিস্টার যারা রয়েছে তারা অনুমোদন দিয়ে দিল যে ন্যাশনাল ইমার্জেন্সি ডাকা হবে। সেই অনুযায়ী সেই অনুযায়ী প্রেসিডেন্ট ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করে দিল, সবকিছু ঠিক আছে। কিন্তু ওই শুধু মিনিস্টার বললে তো হবে না, কারণ পার্লামেন্টে তো অনেক MLA থাকবে, লোকসভা রয়েছে, রাজ্যসভা রয়েছে, তাদের কি কোনো ভ্যালু নেই?
অবশ্যই তাদেরও ভ্যালু আছে। তখন কি করা হবে, এবার কি করতে বলছে, পার্লামেন্টারি অ্যাপ্রুভাল প্রয়োজন। পার্লামেন্টারি অ্যাপ্রুভাল মানে ধরো রাষ্ট্রপতি কোনো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দিল, সেটাই 1 মাসের মধ্যে, উইদিন 1 মান্থ পরীক্ষা আসে, সেটাই 1 মাসের মধ্যে কি করতে হবে, যে আমাদের যে পার্লামেন্টের যে দুটি কক্ষ রয়েছে, দুটি কক্ষ মানে একটা লোকসভা আর একটা রাজ্যসভা, এই লোকসভা এবং রাজ্যসভায় সেটাকে অনুমোদন নিতে হবে, মানে লোকসভা এবং রাজ্যসভা যারা এমএলএ রয়েছে, এমপি রয়েছেন, তারা যাতে সেটাকে সাপোর্ট করে। যদি 1 মাসের মধ্যে অনুমোদন না পায়, যদি কেউ সাপোর্ট করলো না, তাহলে অটোমেটিক্যালি 1 মাস পর সেটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো, এটা কিন্তু আগে 2 মাস ছিল, মানে 2 মাসের মধ্যে করতে হবে। এটা আগে 2 মাস ছিল, কিন্তু বর্তমানে 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইনেতে সেটাকে 2 মাস থেকে 1 মাস করা হয়। ইম্পর্টেন্ট। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। এবার তো আমরা জানলাম, এবার দেখো কি বলছে, দেখা গেল লোকসভা নেই, সেই মুহূর্তে লোকসভা ডিসলভ হয়ে গেল, মানে লোকসভা ভেঙে গেল বা লোকসভার টাইম শেষ হয়ে গেল, হতেই পারে, তাই না, 5 বছর পূর্ণ হয়ে গেল, ধরো ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করলো, ঠিক কিছুদিনের পরে লোকসভার সেশন শেষ হয়ে গেল, আবার নতুন করে ভোট হবে, তখন কি হবে স্যার, হ্যাঁ, তখন কি হবে, লোকসভা যদি ভেঙে যায়, 1 মাসের মধ্যে লোকসভা ভেঙে যায়, মানে লোকসভা ভেঙে যায় বা 1 মাসের মধ্যে যদি লোকসভা ভেঙে যায়, সেক্ষেত্রে রাজ্যসভা অনুমোদন দেবে। কি বললাম, সেক্ষেত্রে রাজ্যসভা অনুমোদন দেবে এবং নতুন লোকসভা গঠনের, এবং যখন নতুন লোকসভা গঠন হবে ঠিক 30 দিনের মধ্যে সেটাকে আবার অনুমোদন পেতে হবে। কি বললাম, যদি লোকসভা না থাকে রাজ্যসভা সেটাকে অনুমোদন দেবে, এবং যখন লোকসভা তৈরি হবে, লোকসভা তৈরি হওয়ার ঠিক 30 দিনের মধ্যে সেটাকে অনুমোদন পেতে হবে, তারপরে 30 দিনের মধ্যে লোকসভাকে অনুমোদন দিতে হবে, এটাই বলতে চাইছে। এগুলো কিন্তু এত সহজ নয়, বারবার করে রিভিশন করতে হবে, নাহলে পরীক্ষার সময় সব গুলিয়ে যাবে, সব গুলিয়ে যাবে। কতদিনের মধ্যে অনুমোদন দিতে হবে, 30 দিন, 60 দিন, 90 দিন, এরকম কিন্তু পরীক্ষা প্রশ্ন আছে। এবার আমরা দেখব এই ডিউরেশনটা কি, এই ন্যাশনাল ইমার্জেন্সি কতদিন থাকবে। যদি সংসদের উভয় কক্ষ বলতে যদি আপার হাউস এবং লোয়ার হাউস, মানে কি লোকসভা এবং রাজ্যসভা, যদি দুজনেই অনুমোদন দিয়ে দেয়, তাহলে 6 মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি কতদিন ভ্যালিডিটি থাকবে, 6 মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। 6 মাস পরে আবার কিন্তু পার্লামেন্টে গিয়ে অনুমোদন নিতে হবে, সেই লোকসভা রাজ্যসভায়, যদি আবার অনুদান পেয়ে যায় তাহলে আবার 6 মাস এক্সটেনশন করা যাবে। এইভাবে কিন্তু অনির্দিষ্ট কালের জন্য চলতেই থাকবে। এই ব্যবস্থাটা চালু হয়েছিল কবে, এই ব্যবস্থা চালু হয়েছিল 1978 সালের 44তম সংবিধান সংশোধনীতে। বোঝা গেল, বারবার 6 মাস অন্তর অনুমোদন নিতে হবে, এই 6 মাস অন্তর অনুমোদন নিতে হবে। কত নম্বর সংশোধনীতে বলা হয়েছে, 44তম। কিন্তু 1978 সালের আগে এমনটা ছিল না। 1978 আগে কি হয়েছে, একবার যদি সংসদ অনুমোদন দিত, মানে পার্লামেন্ট যদি একবার অনুমোদন দিত, তাহলে মন্ত্রিসভা ইচ্ছা করলে সেটাকে যতদিন খুশি চালিয়ে যেতে পারতো। ওরা ইচ্ছে করলে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর চালিয়ে নিতে পারতো। কিন্তু এখন বর্তমানে সেটা হবে না, ম্যাক্সিমাম 6 মাস। ঠিক আছে, সেই একই জিনিস যদি লোকসভা ভেঙে যায়, যদি 6 মাসের মধ্যে মেয়াদের সময়, মানে 6 মাসের মধ্যে যদি লোকসভা ভেঙে যায় বা জরুরি অবস্থা বাড়ানোর অনুমোদন না হয়, তাহলে রাজ্যসভা অনুমোদন দেবে এবং জরুরি অবস্থা নতুন লোকসভার যখন প্রথম বৈঠক হবে তখন ঠিক 30 দিনের মধ্যে আবার অনুদান পেতে হবে। এবার দেখো, এবার কি বলছে, কিভাবে অনুমোদন দেবে। এই যে আমরা বারবার করে বলছি পার্লামেন্ট অনুমোদন দেবে, সংসদ অনুমোদন দেবে, কিভাবে অনুমোদন দেবে।
তাহলে ইমার্জেন্সি ঘোষণা করার জন্য পার্লামেন্টকে স্পেশাল মেজরিটি লাগবে। কি বললাম? স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি মানে কি স্যার? হ্যাঁ, স্পেশাল মেজরিটি কথার অর্থ হচ্ছে কক্ষের মোট সদস্য সংখ্যা। দেখা গেল, ভালো করে বোঝো, দেখা গেল আমরা দেখলাম লোকসভা, ধরো লোকসভাতে টোটাল টোটাল এমপি আছে কত? লোকসভাতে টোটাল এমপি আছে ধরে নিলাম 400 জন, ওকে। আর রাজ্যসভাতে টোটাল এমপি আছে ধরে নিলাম আমরা 200 জন। তাহলে টোটাল কতজন হলো স্যার? টোটাল হলো 600 জন, তাই তো? এই 600 জনের মধ্যে বলছে মোট কক্ষের সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ। তাহলে 600 জনের অর্ধেক কত? 300 জন। যদি মিনিমাম 301 জনকে ভোট দিতে হবে, মিনিমাম 301 জনকে সাপোর্ট করতে হবে, মিনিমাম 301 জনকে, ম্যাক্সিমাম যতজন করতে পারে, মিনিমাম 301 জনকে। আবার কি বলছে দেখো, উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3। দেখো, আমরা আমরা জানি, স্কুলের কথা বলি, আমাদের স্কুলে হচ্ছে 150 জন ছাত্র, আমাদের স্কুলে টোটাল 150 জন ছাত্র, কিন্তু 150 জন কি স্কুলে আছে? আসে না। কজন আছে? দেখা গেল 80 জন স্কুলে এসছে। এই 80 জনের মধ্যে 2/3 অংশ সমর্থন করতে হবে। দেখা গেল ধরো 90 জন এসছে, আজকে এসেছে 90 জন, তাহলে এই 90 জনের মধ্যে মিনিমাম কতজনকে সাপোর্ট করতে হবে? 2/3 গণিত 90, তার মানে হচ্ছে মিনিমাম 60 জনকে সাপোর্ট করতে হবে, মিনিমাম 60 জনকে সাপোর্ট করতে হবে। তাহলে দুটি ভাবে সাপোর্ট করতে হবে, এক টোটাল লোক সংখ্যার মানে টোটাল এমপির সংখ্যাগরিষ্ঠতা, এবং তার সঙ্গে যেদিন মানে হবে সেদিন যতজন এসেছে তার মধ্যে 2/3 সাপোর্ট করতে হবে। এটাকে বলছে স্পেশাল মেজরিটি। আর এক ধরনের মেজরিটি থাকে, সেটা হচ্ছে কি সিম্পল মেজরিটি, সেটা আমরা অন্য ক্লাসে জানবো সিম্পল মেজরিটি নিয়ে। ঠিক আছে, দেখো বলছি এই নিয়মটা চালু করা হয়েছে কবে? এই নিয়মটা চালু করা হয়েছে 1978 সালে 44তম সংবিধান সংশোধনী। একটা জিনিস মাথায় রাখো তো, যত নতুন নতুন নিয়ম সবকিছু কিন্তু 44তম সংবিধান সংশোধনীতেই চালু করা হয়েছে। একটা মনে রাখার ট্রিক্স এটা, ঠিক আছে? কত নম্বর সংশোধনী? 44তম। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। কিন্তু আগে এটা সিম্পল মেজরিটি ছিল, আগে কিন্তু এটা সিম্পল মেজরিটি ছিল। সিম্পল মেজরিটি বলতে বোঝাচ্ছে যতজন লোক সংখ্যা ভোট থাকবে, মানে সেই দিনে ধরো আমরা দেখলাম 600 জন টোটাল, কিন্তু সেই দিন আছে কতজন? সেই দিন আছে ধরো 50 জন, সেই জন আছে 50 জন, 50 জন এসছে, এমপি এসছে, তাহলে 50 জনের মধ্যে মোট 26 জন মানে সাপোর্ট করলে সেটাকে বলবো সিম্পল মেজরিটি। বুঝতে পেরেছো সবাই? এবার আমরা দেখব জাতীয় জরুরি অবস্থা কিভাবে বাতিল করব। তাহলে জাতীয় জরুরি অবস্থা তো ঘোষণা আমরা দেখলাম, কিন্তু বাতিল করব কি করে স্যার? সেই বাতিল করাটা এবার আবার শিখবো। দেখো, তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিভাবে বাতিল করব জরুরি অবস্থা। বলছে দেখো, জরুরি অবস্থা কিভাবে বাতিল হবে? জাতীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতি যে কোনো সময়ে বাতিল করতে পারেন। তাহলে রাষ্ট্রপতি যে কোনো টাইমে সেটাকে বাতিল করতে পারেন। রাষ্ট্রপতি একটি নতুন ঘোষণার মাধ্যমে সেটিকে বাতিল করবেন। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এক্ষেত্রে কিন্তু সংসদের অনুমোদন প্রয়োজন হবে না, মানে পার্লামেন্টের কোনো কিন্তু প্রয়োজন পড়বে না। রাষ্ট্রপতি ঘোষণা করলে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। কিন্তু রাষ্ট্রপতির ঘোষণা করার ক্ষমতা নেই, সে ক্যাবিনেট মিনিস্ট্রি, সে ক্যাবিনেট মিনিস্ট্রি যখন বলবে তখনই করতে পারবে। মানে রাষ্ট্রপতি নিজে থেকে কিছু করতে পারে না। একটা কথা বারবার বলবো, রাষ্ট্রপতি নিজে থেকে কিচ্ছু করতে পারবে না। যখন ক্যাবিনেট মিনিস্ট্রি বলবে তখনই রাষ্ট্রপতি সেটাকে ক্যান্সেল করতে পারবে। এক্ষেত্রে কিন্তু পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে না। এবার চলে আসি লোকসভার ক্ষমতা। লোকসভার ক্ষমতাটা কি? যদি লোকসভা একটি প্রস্তাব পাশ করে, ধরো লোকসভা বলতে কি বোঝায়? ওই যে বললাম পার্লামেন্ট, মানে লোকসভার প্রস্তাব পাশ করে জরুরি অবস্থা চালু রাখার বিরোধিতা করে, তাহলে রাষ্ট্রপতি অবশ্যই সেটাকে বাতিল করতে পারে। দেখা গেল এখন ন্যাশনাল ইমার্জেন্সি চলছে, কিন্তু পার্লামেন্টের যারা এমপি রয়েছে তারা কি করলো যে না, আর আমরা দেশে জাতীয় জরুরি অবস্থা রাখবো না। প্রধানমন্ত্রী চাইছে, ভালো করে বোঝো, প্রধানমন্ত্রী চাইছে ন্যাশনাল ইমার্জেন্সি থাক, মিনিস্ট্রি অফ ক্যাবিনেট বলছে ন্যাশনাল ইমার্জেন্সি থাক, কিন্তু লোকসভার যারা এমপি রয়েছে তারা বলছে না, আমরা আর রাখবো না। সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি ন্যাশনাল ইমার্জেন্সি ক্যান্সেল করতে বাধ্য হবেন। এই নিরাপত্তা ব্যবস্থা যোগ করা হয়েছে 1978 সালের 44তম সংবিধান সংশোধনীতে। এটাকেও কিন্তু বলা হয়েছে। এর আগে কিন্তু লোকসভা এই বিষয়ে কোনো নিয়ন্ত্রণ ছিল না।
এর আগে কিন্তু লোকসভার কোনো নিয়ন্ত্রণ ছিল না। লোকসভার নিয়ন্ত্রণ এসছে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবার কি দেখো, যদি লোকসভার মোট সদস্যের 1/10 লিখিতভাবে দাবি করে স্পিকারের কাছে, তাহলে কতজন? বলছে ধরো আমি দেখলাম টোটাল লোকসভার কতজন, লোকসভায় রয়েছে 400 জন। এই 400 জনের মধ্যে যদি 40 জন, 400 জনের মধ্যে যদি 40 জন বলে যে রাখবো না, সেক্ষেত্রে কিন্তু লিখিতভাবে যদি দাবি করেন, কার কাছে দাবি করবেন? স্পিকারের কাছে। যদি অধিবেশন চলে, লোকসভার যদি অধিবেশন চলে, তাহলে সেক্ষেত্রে স্পিকারের কাছে আবেদন করবেন। যদি অধিবেশন না চলেন, সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন। এবং 14 দিনের মধ্যে লোকসভার বিশেষ অধিবেশন ডাকা হবে এবং জরুরি অবস্থা চালু থাকবে কিনা সে নিয়ে আলোচনা করা হবে। তাহলে কি বললাম এখানে ভালো করে বুঝে নাও, যে দেশে ধরো জরুরি অবস্থা চালু রয়েছে, এবার লোকসভার কিছু সদস্য বলল যে না, আমরা এই মুহূর্তে আর দেশের জরুরি অবস্থা রাখবো না, তাহলে কতজন এক্ষেত্রে প্রস্তাব দিতে পারবে? মিনিমাম 400 জনের মধ্যে 40 জন, মানে 10 জনের মধ্যে একজন যদি মানে কি করে একটা প্রস্তাব দেয়, কার কাছে প্রস্তাব দেবে? হয় স্পিকারের কাছে প্রস্তাব দেবে, যদি অধিবেশন চলে তাহলে স্পিকারের কাছে, আর অধিবেশন যদি না চলে সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে। মানে ক্লাস চলাকালীন কমপ্লেন করব কার কাছে? ক্লাসের যে স্যার থাকবেন তাকে। ক্লাস শেষে টিফিনের টাইমে যদি কোনো সমস্যা হয় স্কুলে, কমপ্লেন করব কাকে? হেডমাস্টারের কাছে। ঠিক তেমনি অর্থাৎ সংসদে অধিবেশন চললে তখন স্পিকারের কাছে আবেদন করব, অধিবেশন না চললে আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করব। তখন কি করা হবে? আবেদন করার ঠিক 14 দিনের মধ্যে লোকসভাতে একটা বিশেষ অধিবেশন ডাকা হবে। মানে মানে কি মানে তোমার লোকসভা এবং রাজ্যসভার একটি অধিবেশন ডাকা হবে এবং সেখানে আলোচনা করা হবে যে আর ইমার্জেন্সি থাকবে কি না। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার বলছে কি দেখো, এই জাতীয় জরুরি অবস্থার কি প্রভাব? এই জাতীয় দেশে যদি ন্যাশনাল ইমার্জেন্সি চালু হয় তাহলে এর কি প্রভাব পড়বে? কি বলছে দেখো, আর্টিকেল 352, আর্টিকেল 352তে কি বলছে? জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হলে ভারতের রাজনৈতিক ব্যবস্থার উপরে ব্যাপক পরিবর্তন ঘটে। তাহলে তিনটি ক্ষেত্রে প্রভাব পড়বে। এক, কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর প্রভাব পড়বে। দুই, লোকসভা ও রাজ্য বিধানসভার উপরে প্রভাব পড়বে। তিন, মৌলিক অধিকারের উপরে প্রভাব পড়বে। তাহলে এই তিনটে জিনিসের উপর প্রভাব পড়বে। কি বললাম? কেন্দ্রীয় রাজ্য সরকার, লোকসভা, রাজ্যসভা, মৌলিক অধিকারের উপরে, অর্থাৎ তিনটে ক্ষেত্রে কিন্তু এর প্রভাব পড়ছে। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো তো?